হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আমি মনে করলাম যে আজকে কোনো আমি মুভি রিভিউ বা কোনো পার্টিকুলার কোনো ফিল্মের আপডেট দেবো না, তোমাদেরকে একটা স্টোরি, একটা মাইথোলজিক্যাল একটা স্টোরি সম্পর্কে জানাবো। তোমরা অলরেডি জানো কালকি 2898 AD সিনেমাটা কিন্তু আজকে থিয়েটার্সে মুক্তি পেয়ে গেছে। আমি এখনও সিনেমাটা দেখে উঠতে পারিনি, মানে আমি দেখতে যাইনি, বেসিক্যালি এখনও পর্যন্ত আমি টিকিট কাটিনি। কিন্তু তার আগে আমি মনে করলাম যে তোমাদেরকে, যারা দেখেছো তারাও এই ভিডিওটা ওয়াচ করতে পারো, এবং যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা তো একটা মাস্ট ওয়াচ ভিডিও বলা যেতে পারে। কারণ আমি এখানে কালকি অশ্বত্থামা আর কালী পুরুষ মানে কালী রাক্ষস তার সম্পর্কে একটা ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো ফার্স্টে আসা যাক। কালকি তো তোমরা জানো 2898 AD মানে কি। আমরা জানি যিশু খ্রিস্টের জন্মের সাল থেকে সালটাকে 1 সাল হিসেবে গণনা করা হয়, মানে 1 সাল হিসেবে ধরা হয়। তার আগের সালকে বিসি হিসেবে ইউজ করা হয়, মানে বিফোর খ্রিস্ট, মানে যিশু খ্রিস্টের জন্মের আগের সালগুলোকে বলা হয় বিফোর খ্রিস্ট। এবং সেখানে কৃষ্ণ মারা যায় 18 ফেব্রুয়ারি 3200 BC, মানে সেই সালে কৃষ্ণ মারা যায়, ভগবান শ্রীকৃষ্ণ। এবং তার 1 সালের পর থেকে শুরু হয় এডি সাল, মানে AD। এটা একটা ল্যাটিন ওয়ার্ড এবং সেটাকে এডি হিসেবে গণ্য করা হয়। তোমরা এটাকে ধরে রাখতে পারো 2898 AD হলো একটা সাল, মানে এটা হলো 2024 মানে 2024 সাল। ঠিক সেই রকম 2898 AD হলো 2898 সাল ধরা হচ্ছে। সেই সময় থেকে কিন্তু মহাভারতের হিসেবে ওই রকম টাইম পিরিয়ডে কিন্তু কালকির আবির্ভাব হবে পৃথিবীতে, এবং কলিযুগ শেষ করে সত্যযুগের আবার প্রতিষ্ঠা হবে। যদি তোমরা হিন্দু শাস্ত্র সম্পর্কে জানো, সেক্ষেত্রে 4টে যুগ সম্পর্কে আমরা জানি: সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ এবং কলিযুগ। সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, এই 3টে যুগ অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং শুরু হয়েছে কিন্তু কলিযুগ। এবং এই কলিযুগটাকে এন্ড হবে যখন আবার কিন্তু শুরু হবে হচ্ছে তোমাদের সত্যযুগ। কলিযুগটাকে ধ্বংস করতেই আসবে কলিকি। কলিযুগের শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি এফেক্ট পড়ে গেছে চারিদিকে, একটা ডেমোনস্ট্রেশন ওয়ার্ল্ড, যেখানে আজকে গাছপালা নেই, শুধু চারিদিকে বাড়ি আর বাড়ি। চারিদিকে মানে সব মানুষ আজকে জল খেতে পাচ্ছে না, চারিদিকে মরুভূমি, কোথায় বন্যা, মানে একটা বাজে ওয়ার্ল্ড, গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়ে গিয়েছে। সেই রকম পরিস্থিতি আসবে 2898 সালে, এটাই ধরা হচ্ছে। এবং এটা কিন্তু আমরা যদি বিজ্ঞানের নিরিখেও দেখি তাহলে কিন্তু আসবে। বিজ্ঞান আর মাইথোলজি দুটোর সঙ্গে কিন্তু রেফারেন্স কিন্তু একই বোঝায়, তো সেক্ষেত্রে কিন্তু হতে পারে। এবং আমি সেদিকে আর যাচ্ছি না, আমি আসছি, এটাকে তোমরা একটা ক্যালেন্ডার হিসেবে ধরতে পারো। যেরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম যেরকম ক্যালেন্ডার হয়, ঠিক সেই রকম হিসেবে তোমরা ধরতে পারো। সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ এবং কলিযুগ শেষ হলেই আবার সত্যযুগ শুরু হবে, আবার দাপর যুগ, ত্রেতা যুগ শুরু হতে থাকবে। এবং এরকম একটা সাইকেল ওয়াইজ এটা চলতে থাকবে। যেরকম বছর, মাস, সপ্তাহ, দিন যেভাবে আসে, ঠিক সেই রকমভাবে এই যুগটাও সাইকেল আকারে আসবে। হিন্দু শাস্ত্র মতে কিন্তু এটাই জানা যায়। এবার তোমাদের মধ্যে প্রশ্ন, হুইজ অশ্বত্থামা? অশ্বত্থামাকে, অশ্বত্থামা হলো দ্রোণাচার্যের পুত্র। দ্রোণাচার্য ভগবান শিবের মানে মহাদেবের তপস্যার পরে একটা পুত্র লাভ করে, তার নাম হলো অশ্বত্থামা। এবং অশ্বত্থামার সাথে যখন অর্জুনের যুদ্ধ লাগে, অর্জুন কিন্তু ব্রহ্মাস্ত্র চালাতে পারত এবং সেটাকে ফিরিয়েও আনতে পারত। এবং অশ্বত্থামা খালি ব্রহ্মাস্ত্র চালাতে পারত কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারতো না। তাই জন্য অর্জুনকে ঋষি কৃপাচার্য বোঝায় যে যদি তুমি অস্ত্র ছাড়ো ব্রহ্মাস্ত্র, ওদিকে অশ্বত্থামা অস্ত্র ছাড়বে, দুটো ব্রহ্মাস্ত্র যদি একসঙ্গে সংঘর্ষ হয়, গোটা সৃষ্টি, গোটা ইউনিভার্স ধ্বংস হয়ে যেতে পারে। তখন অর্জুন সেটা বোঝে এবং অর্জুন অস্ত্র থামানো বন্ধ করে দেয়। মানে কিন্তু অশ্বত্থামাকে বোঝাতে গেলে অশ্বত্থামা কিন্তু বোঝে না। অশ্বত্থামা কিন্তু তখন তীরটা চালিয়ে দেয়, কিন্তু সে ব্রহ্মাস্ত্র ফিরিয়ে আনতে পারে না, কারণ তার কাছে ফেরানোর ট্রিক নেই। সেই তীরটা গিয়ে লাগে উত্তরার গর্ভে, এবং উত্তরা তখন গর্ভে একটা সন্তান অবস্থিত ছিল উত্তরার গর্ভে, এবং তখন তার পেটে গিয়ে সেই তীরবিদ্ধ হয়েছে। এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ এটা দেখে প্রচণ্ড রেগে যায় যে তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি এই তীরটা ছাড়লে এবং ফেরত আনলে না। মানে ভগবান শ্রীকৃষ্ণ জানতো না যে ওর মানে অশ্বত্থামা তীর চালিয়ে সেটাকে ফিরিয়ে আনতে পারতো না ব্রহ্মাস্ত্রটা। তখন অশ্বত্থামা
মাথাতে একটা মণি ছিল, অশ্বত্থামাকে বলা ওই মণিটা ছিনিয়ে নেয় এবং অশ্বত্থামাকে বলে তোমার ওই যতদিন না কলিযুগ শেষ হবে তুমি ততদিন জঙ্গলে অবস্থান থাকবে, এবং তোমার মাথাতে যেহেতু 4 হেডে একটা মণি ছিল সেই মণিটা তোমার আর থাকবে না, তুমি তাই প্রচণ্ড কষ্টে, মানে মণিটা থাকলে একটা অসুখ বিসুখ বিভিন্ন রোগ জ্বালা থেকে সারাতো মণিটা, ঠিক আছে, এবং সেই মণিটা অশ্বত্থামার প্রোটেক্ট করতে বলা যেতে পারে। সেই মণিটা তোমার শরীরে আর থাকবে না, তুমি প্রচণ্ড যন্ত্রণা কষ্টে কিন্তু জঙ্গলে দিন যাপন করবে। সেটা থেকে অশ্বত্থামা কিন্তু এখনও পর্যন্ত ধরা হয় জঙ্গলে প্রচণ্ড কষ্টে আছে, আমরা সেটা কালকির ট্রেলার দেখলে আমরা বুঝতে পারবো। এবং কালকি, এবার আমরা জানি হু ইজ কালকি। কালকি হলো কলিযুগের শেষ করবে, এবং কালকি যখন জন্ম নেবে ভগবান বিষ্ণুর 10ম অবতার হলো কল্কি, সে একটা সাদা ঘোড়া কিন্তু পাবে। সেই ঘোড়াটা কিন্তু বিভিন্ন জিনিসে ট্রান্সফার হতে পারে, মানে ঘোড়াটা উড়তে পারে, ঘোড়াটা বিভিন্ন জিনিসে ট্রান্সফার হতে পারে। এই ঘোড়াটাই হলো বুজ্জি। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট তোমাদেরকে জানাম, এই ঘোড়াটাই হলো কালকি 2898-এর বুজ্জি। কারণ 2898 সালে মেকার্সরা দেখাতে চাইছে তখন আর ঘোড়া থাকবে না, এটা যেহেতু এআইয়ের যুগ, আর্টিফিশিয়াল যুগ, সেখানে কল্পবিজ্ঞানকে সামান্য জুড়েছে এবং এটাকে বুজ্জি হিসেবে দেখানো হচ্ছে, মানে গাড়িটা হিসেবে। কিন্তু ওটা কিন্তু বুজ্জি না, ওটা একটা সাদা অশ্বমেধের ঘোড়া। ওই ঘোড়াটা কিন্তু উড়তে পারে এবং বিভিন্ন জিনিসে ট্রান্সফর্ম হতে পারে। সেম কিন্তু তোমরা যদি ভালো করে ট্রেলারটা দেখো, বুজ্জিও কিন্তু বিভিন্ন জিনিসে ট্রান্সফার হতে পারে, সেটা কিন্তু হলো কালকির সেই ঘোড়াটা। এবার আমরা যদি জানি হু ইজ কালী, কালীটাকে, কালী হলো একটা রাক্ষস। এবং তোমরা নিশ্চয়ই জানো যখন সমুদ্র মন্থন হয়, মানে পাহাড়ের সাথে একটা মানে সাপকে নিয়ে যখন সেই হলাহলটা হয় তখন কিন্তু সমুদ্র মন্থনের ফলে বিষও ওঠে এবং তার সাথে কিন্তু তোমাদের অমৃত ওঠে। কিন্তু বিষটা আমরা জানি শিব খেয়ে নিয়েছিল, মহাদেব পান করেছিল, তার জন্য তার নাম হলো নীলকণ্ঠ, তার গলাটা নীল। কিন্তু সেই বিষের কিছুটা ফোঁটা কিন্তু সমুদ্রে পড়ে এবং ধরা হয় অমৃত নিয়ে যখন লড়াই লাগে অসুর এবং ভগবানদের মধ্যে, অমৃতেরও কিছু ফোঁটা কিন্তু জলের মধ্যে পড়ে এবং বিষ আর অমৃত এই দুটো কম্বিনেশানে জন্ম নেয় কালী। কালী হলো একটা, তখন কিন্তু জন্ম নেয় কালী। এবং কালী কিন্তু শ্রীকৃষ্ণ যতদিন পৃথিবীতে ছিল ততদিন কিন্তু কালীর আবির্ভাব হয়নি। কালী একটা রাক্ষস, সে এমন একটা রাক্ষস যার কোনো ফিজিক্যাল ফর্ম নেই, সে হতে পারে তো মানে বিভিন্ন জিনিসে ট্রান্সফার হতে পারে, যেমন জলের যেরকম আকার হয় না, ঈশ্বর যেমন নিরাকার, আমরা মানে যেটা হিসাবে মানে দেখা সেরকম, মানে যেরকম একটা নিরাকার, যেটা কালকিরও সেরকম ফিজিক্যাল ফর্ম নেই কিন্তু তার অ্যাক্টিভিটিস আছে, মানে তোমরা তাকে চোখে দেখতে পাবে না কিন্তু তার অ্যাক্টিভিটিস তুমি মানে উপলব্ধি করতে পারবে, সেই রকম কালী। এবং কৃষ্ণ যতদিন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে ছিল ততদিন কিন্তু কালীর আবির্ভাব হয়নি। শ্রীকৃষ্ণ যেই ব্যাধের মানে তীরে যখনই মারা যায়, তার সব দেহ যখন ভাসিয়ে দেওয়া হয় ঠিক তার পরদিন থেকে, এবং তখনই মানে পাণ্ডবরা সেই তাদের হস্তিনাপুর রাজ্যটাকে দান করে দিয়ে চলে যায় পরীক্ষিতকে, মানে সামলাতে দেয়। এবং পরীক্ষিত রাজ্যে একদিন আছে, হঠাৎ তখনই কালী কিন্তু ধারণ করে তার আসল আকার, মানে সে মানুষের আকারে আসে, একজন সাধুর আকারে আসে এবং সাধুর আকারে সে ঢোকে এবং সে একটা অক্স ছিল, সেই অক্সের যেহেতু মানে 4.5 পা থেকে সে 3টে পাতে আঘাত করতে থাকে। এবং সেটা দেখে পরীক্ষিত বলে, তুমি আমার রাজ্যে একজন সাধু হয়ে তুমি কেন এই কাজটা করছো? বলছে যে এখন তো আমার যুগ শুরু হয়েছে এবং আমাকে কালের নিয়মে আসতেই হবে। কালী রাক্ষস সেই কথাটা বলে, তখন সে নিজের মানে ভয়ঙ্কর আকারে ছিল না। তখন পরীক্ষিত বলে, তুমি যে এতটা খারাপ, তোমাকে আমি আমার রাজ্যে থাকতে দেবো না, তুমি একটা নিরীহ অবলা প্রাণীর ক্ষতি করছো। কালী বলে যে আমি তো এখানেই থাকবো, তুমি এটা করতে পারো না। সেটার মধ্যে একটা কথা চলে, দ্বন্দ্ববিরোধ চলে তাদের মধ্যে, কালী এবং পরীক্ষিতের মধ্যে। পরীক্ষিত তখন বলে হ্যাঁ তুমি থাকতে পারবে, তোমাকে যেখানে মদ, অ্যালকোহল, ড্রাগস, মানে তখন ড্রাগসের মানে যেটা বলছি নেশা জাতীয় দ্রব্য, নারী নির্যাতন, মানে যেখানে খারাপ অ্যাক্টিভিটিসগুলো বেশি হয়, তুমি রাজ্যের সেই পার্টিকুলার জায়গা ছাড়া কোথাও তুমি থাকতে পারবে না যেখানে খারাপ অ্যাক্টিভিটিস হয়। কালী বলে ঠিক আছে, কিন্তু এটা তো আমি ঠিক মেনে নিতে পারছি না, আর একটা কোনো একটা জায়গা ছিল। কালী তখন পরীক্ষিত তখন বলে হ্যাঁ, যেখানে অতিরিক্ত গোল্ড আছে, সোনা আছে রাজ্যের, তুমি সেখানেও থাকতে পারো। তখন সেটাকে হাতিয়ার করে হচ্ছে কালী, এবং কালী
সেই সমস্ত জায়গা যেখানে মদ, নারী নির্যাতন, যেগুলো অ্যাক্টিভিটিসগুলো চলতে থাকে, বিভিন্ন খারাপ কাজ, খুন খারাপি যেগুলো চলতে থাকে, সেই সব জায়গাতে কালী অ্যাক্টিভিটিস করে। এবং কালী এমন একটা ক্ষমতা ছিল কালীর, যে প্রত্যেকের মাইন্ড ডাইভার্ট করতে পারে। আমাদের মধ্যেও কালী আছে, কিন্তু প্রত্যেকের মধ্যে, প্রত্যেক হিন্দু ধর্মের মধ্যে কিন্তু যেটা আখ্যায়িত করা হয়, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা করে কালী রয়েছে, কালী রাক্ষস মানে সে রয়েছে। এবং সে কিন্তু তার নিজের সাম্রাজ্য, সে চায় পরীক্ষিতের সাম্রাজ্যটাকে মানে বন্ধ করে, ঠিক তখনই আমি শুরু করব হচ্ছে কালীর সাম্রাজ্য। মানে কালী ওটাকে শুরু করতে চায়, তার সাম্রাজ্যটাকে বিস্তার লাভ করতে চায়, এবং মদ, নারী নির্যাতন, মানে গোল্ড, এই সমস্ত জিনিস নিয়ে তার সাম্রাজ্যটা বিস্তার করতে চায়। ঠিক সেই সময়তেই আবির্ভাব হয়, কল্কির জন্ম নেয়, এবং কল্কি পৃথিবীতে আসে। এবং কালকিকে হেল্প করে 7 জন চিরঞ্জীবী। চিরঞ্জীবীর মধ্যে হচ্ছে হনুমান, বালি, তারপর কৃপাচার্য, অশ্বত্থামা এবং আরও বেশ কিছু রয়েছে। 7 জন টোটাল, আমি তার মধ্যে নামগুলো বললাম, হনুমান, বালি, কৃপাচার্য এবং অশ্বত্থামা। তারা কিন্তু হেল্প করে ইয়েকে বাঁচানোর জন্য, কল্কিকে মারার জন্য, এবং কলিযুগ শেষ করে সত্যযুগের পুনর্প্রতিষ্ঠার জন্য কিন্তু তারা তাকে সাহায্য করে। এবং শেষ মুহূর্তে কিন্তু কালী কিন্তু মারা যায় না। আমি জানি না সিনেমাটাতে দেখা হবে কিনা, কারণ আমি যেহেতু পুরাণ শাস্ত্র পড়েছি, আমি জানি হচ্ছে কালীকে কিন্তু মারা যাবে না শেষ মুহূর্ত পর্যন্ত, এবং কালী কিন্তু পালিয়ে যাবে, এবং কালী তার ফিজিক্যাল ফর্মে আর থাকবে না। এবং কল্কি কি পারবে সেই পুনঃপ্রতিষ্ঠা করতে, সেটা দেখতে গেলে তোমাদের অতি অবশ্যই কল্কি 2898 AD দেখতে হবে। এবং আমি যেটুকু কল্কি সম্বন্ধে জানতাম, অশ্বত্থামা সম্বন্ধে জানতাম, 7 জন চিরঞ্জীবী বা আদারওয়াইজ যেগুলো সম্বন্ধে আমি জানতাম, এগুলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। তোমরা জানাও এই ভিডিওটা কেমন লাগলো। আমি পার্টিকুলার একটা অন্যভাবে ভিডিওটা করলাম আজকে, যেটুকু জানলাম তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা দরকার। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করে জানিও এই গল্পটাই, মিথোলজিক্যাল স্টোরিটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণ জন্য বাই বাই।